নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নৌকা নিয়ে আইভি ও ধানের শীষ নিয়ে সাখাওয়াত প্রচারণার মাঠে বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। মাদ্রাসা বোর্ডের পাঠ্য বইতে উস্কানিমূলক ও বিভ্রান্তিকর তথ্য, 7 সদস্যের তদন্ত কমিটি গঠন, দ্রুত বই প্রত্যাহার করে আইনি ব্যবস্থা নেওয়ার তাগিদ শিক্ষাবিদদের। দিনাজপুরে গুলিবিদ্ধ অবস্থায় নাটোরের যুবলীগ নেতাসহ 3 যুবকের লাশ উদ্ধার। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড, ধারণা পুলিশের, র্যাব পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ স্বজনদের। ৭১ মানবতা বিরোধী অপরাধ মামলায় শরীয়তপুরের পলাতক ইদ্রিস আলীর ফাঁসির আদেশ, ধরতে ইন্টারপোলের সহায়তা নেয়ার নির্দেশ। এবং স্বাধীনতার ৪৫ বছরের সড়ক যোগাযোগে অবকাঠামো উন্নয়ন হলেও মিলছে না কাঙ্ক্ষিত সুফল। মহাসড়কের পাশ থেকে সরানো যাচ্ছে না অবৈধ বাজার, ট্রাক স্ট্যান্ড। বাংলা সময়ে সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি হাফসাতুন্নেসা। জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনী মাঠ। প্রতীক বরাদ্দের পরই নৌকা প্রতীক নিয়ে সেলিনা হায়াত আইভি ও ধানের শীষ নিয়ে সাখাওয়াত হোসেন প্রচারণার মাঠে দিনভর ব্যস্ত সময় পার করেন। বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন বলেছেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি হলে ধানের শীষকেই বেছে নেবে নারায়ণগঞ্জবাসী। অন্যদিকে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াত আইভির প্রত্যাশা, গেল বছরগুলোর সাফল্য আবারও জয়ী করবে তাকে। প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই সরগরম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাঠ। প্রচারণায় মাঠে দিনভর ব্যস্ত সময় পার করেন আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত 2 মেয়র প্রার্থী। নৌকা প্রতীক নিয়ে দলীয় সমর্থকদের সাথে শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি। এলাকার উন্নয়নে দেন নানান প্রতিশ্রুতি। আশা প্রকাশ করেন এবারও নারায়ণগঞ্জবাসী তাকে বেছে নেবেন। দলমতের ঊর্ধ্বে উঠে আপনাদের সেবা করেছি, আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে কখনো দলবাজির সৃষ্টি করি নাই, আমার কোনো সন্ত্রাসী গ্রুপ নাই, আমি কাউকে লালনও করি নাই, পালনও করি নাই, চাঁদাবাজিও করি নাই। আমি 27টি ওয়ার্ডের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটে বেরিয়েছি। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই মা বোনেরা ছিলেন 2011 সালে আমার শক্তি এবং সাহস। এইবারও আশা করি আপনারা আপনাদের সাহসিকতা নিয়ে, শক্তি নিয়ে আমার পাশে এসে দাঁড়াবেন। প্রতীক বরাদ্দ পেয়ে সমর্থকদের সাথে নিয়ে প্রচারণায় বের হন বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেনও। এ সময় বিএনপির নেতাকর্মীরা দলীয় প্রতীকে স্লোগান দিতে থাকেন। লেভেল প্লেইং ফিল্ড তৈরি হলে নগরবাসী এবার গণতন্ত্রের স্বার্থে ধানের শীষকে বিজয়ী করবে বলে প্রত্যাশা করেন বিএনপি প্রার্থী। নির্বাচনকে নিয়ে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে, মানুষের একটা আবেগ সৃষ্টি হয়েছে। সেই আবেগটা হলো যে তারা অনেক দিন পরে আজকে তারা ভোট দেওয়ার একটা পরিবেশ চায়। আমরা একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন চাই, লেভেল প্লেইং ফিল্ড চাই। নারায়ণগঞ্জের মানুষ জাগ্রত হয়েছে। যদি নির্বাচনে মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটা এই নারায়ণগঞ্জের মানুষ একটা পরিবর্তনের পক্ষে ভোট দিবে ইনশাল্লাহ। এর আগে সোমবার সকালে প্রতীক বরাদ্দ পেয়ে নির্বাচনী আচরণবিধি মেনে সব প্রার্থীদের প্রচারণা চালানোর আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তা। তো যদি কোনো ব্যত্যয় কেউ করেন, তাহলে সেগুলো দেখাশোনা করার জন্য, নজরদারি রাখার জন্য আজকে সকাল থেকে 27টি ওয়ার্ডে 27 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেমেছেন, তারা কাজ করবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ আছে, ভালো আছে, স্বাভাবিক আছে। তো যেহেতু এটি ইলেকশনের পরিবেশটি আনসার্টেইন, এটি ঠিক আজকে বলা যাবে না যে 1 সপ্তাহ পরে কি হবে। প্রচারণা শেষে 22 ডিসেম্বর দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। মানবতা বিরোধী অপরাধের মামলায় শরীয়তপুরের ইদ্রিস আলী সর্দারের ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। তার বিরুদ্ধে 71 হত্যা, ধর্ষণ, আটক, নির্যাতনের 4টি অভিযোগের মধ্যে 2টিতে ফাঁসির আদেশ দেওয়া হয়। এ মামলার বিচার কাজ শেষ হয় গত 2 নভেম্বর। রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, তাকে গ্রেফতারে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা আপিল করার কথা জানিয়েছেন। পলাতক ইদ্রিস আলীকে এই 4টি অভিযোগের প্রত্যেকটি অভিযোগ প্রমাণিত হয়। একটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ডের 2টি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, একটিতে যাবজ্জীবন এবং একটিতে 7 বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। ইদ্রিস আলী মোল্লার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং সেটি কার্যকর করার জন্য স্বরাষ্ট্র সচিব
পুলিশের আইজিপি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের বরাবরে গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দিকে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজাকার ইদ্রিস আলীর ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছেন শরীয়তপুরের মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরা। অবিলম্বে এ রায় কার্যকর করার দাবি জানান তারা। ইদ্রিস আলী মৌলভী সর্দার তার আজকে ফাঁসির রায় হয়েছে। আমরা শরীয়তপুরবাসী এই ফাঁসির রায়ে আনন্দিত। সরকারের কাছে আমার দাবি, শরীয়তপুরবাসীর দাবি, অবিলম্বে তাকে খুঁজে বের করে এই বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকর করা হয়। সুলাইমান মৌলানা যিনি মারা গেছেন, সুলাইমান মোল্লা গ্রেপ্তারও হয়েছিলেন, তার বিরুদ্ধে ইকুয়ালি অভিযোগ প্রমাণিত হয়েছে। কিন্তু যেহেতু তিনি মারা গেছেন, কাজে সে এই শাস্তি থেকে অব্যাহতি পেয়েছেন। কিন্তু ইদ্রিস সর্দার তিনি আজকে পলাতক, তার বিরুদ্ধে অভিযোগ সমস্ত কিছু প্রমাণিত হয়েছে ইকুয়ালি সুলাইমান মোল্লার মতো, এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। নাটোরের যুবলীগ নেতা সহ ৩ জনের গুলিবিদ্ধ লাশ দিনাজপুরের ঘোড়াঘাট থেকে উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, র্যাব পরিচয়ে তুলে নেওয়ার পর তাদেরকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ সুপার বলছেন, তদন্তের পর জানা যাবে হত্যাকাণ্ডে কারা জড়িত। দিনাজপুর, হিলি এবং নাটোর প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার রাতে সদর উপজেলার তৌকিয়া বাজারের চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন ৩ বন্ধু সাব্বির, আব্দুল্লাহ এবং সোহেল। স্বজনদের অভিযোগ, সেখান থেকেই একটি কালো মাইক্রোবাসে করে র্যাব পরিচয়ে তাদের তুলে নিয়ে যাওয়া হয়। পরদিন সাব্বিরের মা রুকসানা বেগম নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এক গাড়ি থেকে ১০-১২ জন মানুষ বের হয়েছে, পাতাল করে করে তুলে নিয়ে গেছে। র্যাবের পোশাক পরা, তাদের গায়ে অস্ত্র ছিল, র্যাবের কার্ড দেখাচ্ছে। কেন মারলো, কিসের জন্য, কে নিয়ে গেল, তাহলে এর বিচার চাই আমি। রাত্রি আনুমানিক ১১টা ঘটিকার সময় ১৫-১৬ জনের একটি সংঘবদ্ধ দল ২টি মাইক্রোযোগে তাদেরকে জোরপূর্বক উঠিয়ে গাড়িতে উঠিয়ে নিয়ে রাজশাহী অভিমুখে রওনা হয়। দিনাজপুরের পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত তা খতিয়ে দেখছেন তারা। কে বা কারা তাদেরকে হত্যা করেছে এটা কোনো ডিটেকশন হয়নি। আমরা মামলা হলে তদন্ত করে আমরা দেখব যে কারা এর পেছনে জড়িত। সোমবার সকালে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কলাবাড়ি এলাকা থেকে সাব্বির, আব্দুল্লাহ ও সোহেলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় তাদের পকেট থেকে উদ্ধার করা মুঠোফোনের মাধ্যমে পরিচয় জানা যায়। নিহতদের মধ্যে সাব্বির নাটোর পৌরসভা যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য বলে জানিয়েছে দলটির নেতারা। সাবিত সারোয়ার, সময় সংবাদ। সিলেটে কলেজ ছাত্রী খাদিজা হত্যা চেষ্টা মামলায় প্রথম দিনের মতো সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামী ১১ নভেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। সকাল ১১টায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ৩৬ জনের ১৮ জন সাক্ষী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন। বিচারক সাইফুজ্জামান হিরোর আদালতে মামলার বাদী এবং খাদিজার চাচা আব্দুল কুদ্দুস প্রথম সাক্ষ্য দেন। এরপরই এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র সাক্ষ্য দেন। ৩রা অক্টোবর সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র বদরুল আলম। এই ঘটনায় খাদিজার চাচা বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। তার পাশই হবে আশা। আমি এই মামলাতেই আরো যে সাক্ষীগুলো রয়েছে ওগুলা দেওয়ার পরে বুঝতে পারবো আরো বেশি কতটুকু বেশ হবে না হবে, সেটাই আমি বলছি। আমরা একজন খাদিজার অভিভাবক হিসেবে, কলেজ প্রশাসক হিসেবে আমরা অবশ্যই সর্বোচ্চ শাস্তি চাই। বাদীসহ ১৭ জন আইউইটনেস সহ যারা সরাসরি ঘটনা দেখেছে তারাই আজকে আদালতে সাক্ষী দিয়েছেন। আমরা সকল ধরনের প্রস্তুতি, আইনগত প্রস্তুতি নিয়ে আমরা এই মাসের মধ্যেই মামলাটি আমরা নিষ্পত্তি করতে চাই। বাংলা সময় আরো থাকছে। যশোরে বোনকে উত্তপ্তের প্রতিবাদে ভাইয়ের ওপর হামলা মামলায় ২ জন গ্রেপ্তার, আরো ৫ আসামি আটকে চলছে অভিযান। এবং ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের আন্দোলনে পুলিশি হামলার পেছনে ইন্ধন ছিল স্থানীয় সংসদ সদস্যের, অভিযোগ শিক্ষক শিক্ষার্থীদের। সবই অপপ্রচার বললেন এমপি। ২০১৭ সালের মাদ্রাসা বোর্ডের পাঠ্য বইতে উস্কানিমূলক ও বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নজরে আসার পর ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অবিলম্বে এই বই প্রত্যাহার করা সহ প্রয়োজনে আইন প্রণয়ন করে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সাদিয়া আফরিনের রিপোর্ট।
বই উৎসবের আর কয়েক সপ্তাহ বাকি, কিন্তু নতুন পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে যাওয়ার আগেই মাদ্রাসা বোর্ডের দাখিল ও আলিম শ্রেণীর পাঠ্য বইগুলোতে নজরে এসেছে ইসলামী মতাদর্শ সহ বিভিন্ন বিষয়ের ভুল ব্যাখ্যা। আলিম শ্রেণীর বইয়ের একটি অংশে ধর্মনিরপেক্ষতাকে ধর্মহীনতার নামান্তর বলে উল্লেখ করা হয়। আরো বলা হয়, ধর্মনিরপেক্ষতা ধর্মকে ধ্বংস করার কৌশল ছাড়া আর কিছু নয়। দিন রক্ষায় সশস্ত্র যুদ্ধের কথা বলা হয় দাখিল শ্রেণীর একটি বইতে। পত্রপত্রিকায় বিভিন্ন লেখালেখির মাধ্যমে বিষয়টি গোয়েন্দা সংস্থার নজরে এলে পাঠ্যপুস্তক বোর্ডকে অবহিত করা হয়। বিষয়টি খতিয়ে দেখতে রোববার 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করে বোর্ড। সেই সাথে সোমবারের মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও জানান তদন্ত কমিটির আহ্বায়ক। আমার জাতীয় শিক্ষানীতি 2010-এ বলা আছে অসাম্প্রদায়িক বাংলাদেশ, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ। তার আলোকে তৈরি হবে পাঠ্যপুস্তক। তাহলে সেই পাঠ্যপুস্তকে নিশ্চয়ই সাম্প্রদায়িকতার কোনো সুযোগ থাকা উচিত না। সর্বোচ্চ স্তর থেকেই অভিযোগটি এসেছে। অভিযোগ পাওয়ার সাথে সাথেই আমরা 7 সদস্যের একটি তদন্ত কমিটি আমাদের অফিস গঠন করেছে। এদিকে মাদ্রাসার শিক্ষাকে আধুনিকায়নের পাশাপাশি এসব বইয়ের সাথে সম্পৃক্ত সবাইকে নজরদারির আওতায় এনে জবাবদিহিতা নিশ্চিত না করলে প্রতি বছরই এগুলি রয়ে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মাদ্রাসার শিক্ষাকে আধুনিকায়ন করতে হবে। এই আধুনিকায়নের অর্থ হচ্ছে এখানে জঙ্গিবাদের পক্ষে, মওদুদিবাদের পক্ষে, দেশের সংবিধানের বিপক্ষে, প্রচলিত আইনের বিপক্ষে কোনো কিছু করা যাবে না। এই বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি, নাহলে সরকারের জিরো টলারেন্স জঙ্গিবাদ দমন হবে না। মাদ্রাসা শিক্ষার এসব বইতে জঙ্গিবাদের বিষয়ে সচেতনতার জন্য কোনো ধরনের তথ্যই অন্তর্ভুক্ত করা হয়নি। শুধু তাই নয়, মাদ্রাসার পাঠ্য বইগুলোতে মুক্তিযুদ্ধের চেতনাকে উপেক্ষার পাশাপাশি লেখা হয়েছে ভুল ও আংশিক ইতিহাস। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতার পর থেকেই দেশের সড়ক যোগাযোগ খাত যে হারে উন্নত হচ্ছে, ঠিক সে হারে তার সুফল মিলছে না। কারণ হিসেবে দুর্বল সড়ক ব্যবস্থাপনাকে দুষছেন বিশেষজ্ঞরা। ব্যবস্থাপনার ঘাটতির কারণে সড়ক মহাসড়কের দুপাশে গড়ে উঠেছে অবৈধ বাজার, ট্রাক স্ট্যান্ড আর অনিয়ন্ত্রিত পার্কিং। এতে একাধিক লেনের সড়কেও কাঙ্ক্ষিত গতিতে যানবাহন চলতে না পেরে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারে না। আতিকুর রহমান তমালের রিপোর্ট। রাস্তার মাঝে এই যুবকের কর্মকাণ্ডের খণ্ডচিত্র দেখে অনেকেই ভুল বুঝতে পারেন, কিন্তু পুরো চিত্র দেখলে কারণ বোঝা যায়। এটি ঢাকা নরসিংদী রুটের টঙ্গী স্টেশন রোড। সড়কটির এই স্থানের বিশৃঙ্খল দশা নিত্যদিনের। এর সাথে লাগোয়া ঢাকা ময়মনসিংহ মহাসড়কেরও একই অবস্থা। এই মহাসড়কের বিভিন্ন স্থানে অবৈধ পার্কিং এর পাশাপাশি গড়ে তোলা হয়েছে ট্রাক স্ট্যান্ড। গুরুত্বপূর্ণ এই দুটি রুটেই চলে প্রায় সব ধরনের যান্ত্রিক ও অযান্ত্রিক যান। এসবের মাঝেই রাস্তা পারাপারে পায়ে হাঁটা উড়াল পথ ছেড়ে ঝুঁকি নিয়ে মানুষ হাঁটে নিচ দিয়ে। কিছু দূর এগুলে মহাসড়কের পাশেই দেখা যায় অবৈধ বাজার। বিশেষজ্ঞরা বলছেন, দেশের প্রায় সব সড়ক মহাসড়কেরই এমন দশা। এই হারে অব্যবস্থাপনা থাকলে উন্নত সড়কও কাঙ্ক্ষিত সেবা যেতে পারবে না। যেমন ঢাকা চট্টগ্রাম সড়ক সম্প্রসারণ হয়েছে, অনেক বিনিয়োগ হয়েছে, সময়টা ওইভাবে কমানো যাচ্ছে না। কেন? কারণ সড়ক ব্যবস্থাপনায় আমরা সেভাবে পারদর্শিতা আনতে পারিনি। ওখানে নজরও নেই এবং এখানে সুশাসনে অনেক ঘাটতি রয়ে গেছে। ব্যবস্থাপনার ঘাটতির কারণে দ্রুত পণ্য পরিবহন সহ বহু খাতে হোঁচট খাচ্ছে অর্থনীতি। দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য শর্ত হচ্ছে হলো দ্রুত গতির অবকাঠামো, পরিকল্পিত এই অবকাঠামো যদি পাই তাহলে অবশ্যই আমাদের একটা উন্নয়ন তো হবে, কিন্তু টেকসই উন্নয়ন দেখতে পাবো। তাদের মতে, ভৌগোলিকভাবে বাংলাদেশ যে সুবিধাজনক অবস্থানে আছে সেটিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক যোগাযোগ জাল তৈরি করে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ আছে বাংলাদেশের। স্বাধীনতার পর থেকে যোগাযোগ খাতে সবচেয়ে বেশি সুনজর পেয়েছে সড়ক মহাসড়ক। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, এর পাশাপাশি যদি নৌ ও রেলপথও সমন্বিতভাবে উন্নত করা যায় তাহলে বিদ্যমান এই সড়কের কল্যাণেই আরও লাভবান হবে বাংলাদেশ। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, গাজীপুর। বাংলার সময় আরো থাকছে। চট্টগ্রাম থেকে কক্সবাজারের ঘুমধুম পর্যন্ত রেললাইন প্রকল্পে বন্যপ্রাণী পারাপারে 12টি ওভারপাস নির্মাণের সিদ্ধান্ত। দুর্ঘটনা এড়ানোই উদ্দেশ্য বলছেন সংশ্লিষ্টরা।
যশোরের চৌগাছায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে পিটিয়ে আহত করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে নির্যাতিতের পরিবারের পক্ষ থেকে 7 জনকে আসামি করে এ মামলা দায়ের করা হয়। পুলিশ জানায় রাত 2টার দিকে চৌগাছা উপজেলার কোমরপুর গ্রামের একটি বাড়ি থেকে মামলার 2 আসামি জুয়েল ও মিকাইলকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মামলার আরো 5 আসামিকে আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ। এদিকে পুলিশ বলছে, মামলা এবং গণমাধ্যমে বোনকে উত্ত্যক্ত করায় হামলার ঘটনা বলা হলেও প্রাথমিক তদন্তে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। পূর্বশত্রুতার জের ধরে ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করছেন তারা। তুহিনের বাবা থানায় এসে বাদী হয়ে একটা মামলা দিয়েছে, 7 জন জাহান্নামী আসামি। তার মধ্যে আমরা সারা রাত অভিযান করে 2 জন জাহান্নামী আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তো আসলে ঘটনাটা পূর্ব শত্রুতাবশত এবং তাদের সাথে স্থানীয়ভাবে বহুদিন যাবৎ দ্বন্দ্ব চলে আসতেছে। আর যে বিষয়টা উল্লেখ করা হয়েছে বা বিভিন্ন মাধ্যমে জানা বলছে যে তার বোনকে উত্ত্যক্ত করা হয়েছে, এ বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো পাইনি। যদি ভবিষ্যতে আমরা তদন্ত করে পাই তাহলে আমরা তাদের বিরুদ্ধে সেই ব্যবস্থা আমরা নিব। কক্সবাজারের টেকনাফ সীমান্তে রোহিঙ্গাদের 4টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি। সকালে অনুপ্রবেশের সময় তাদের ফেরত পাঠানো হয়। বিজিবি জানায়, নাফ নদীর জাদিমুরা সীমান্তে 3টি পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে রোহিঙ্গা বহনকারী 4টি নৌকা। এ সময় বিজিবির কড়া অবস্থানের মুখে তারা আবারও মিয়ানমারে ফিরে যেতে বাধ্য হয়। প্রতিটি নৌকায় 10 থেকে 15 জন রোহিঙ্গা ছিল বলে জানায় বিজিবি। এদিকে নাফ নদীতে রোহিঙ্গা বহনকারী একটি নৌকা ডুবির খবর পাওয়া গেছে। এই ঘটনায় এক নারীকে উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। গত 1 মাসে 90টি নৌকা সহ অন্তত 2000 রোহিঙ্গা অনুপ্রবেশের সময় ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে আন্দোলনকারীদের ওপর পরিকল্পিতভাবে পুলিশের হামলার পেছনে স্থানীয় সংসদ সদস্য ও তার ছেলের ইন্ধন ছিল বলে অভিযোগ শিক্ষক শিক্ষার্থীদের। এদিকে গোপন বৈঠক করে এ ধরনের ঘটনা ঘটানোর তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামী লীগের নেতারা। তবে জেলা শহরে গোপন বৈঠকের কথা অস্বীকার করে সংসদ সদস্য জানান, বিরোধী দল ও তার দলের কিছু নেতাকর্মী রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এমন অপপ্রচার চালাচ্ছে। সাইমা আকন্দের তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। গত 27 নভেম্বর দুপুরে ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ, ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে কলেজের শিক্ষক আবুল কালাম আজাদ ও পথচারী সফর আলী নিহত হন। আর এর পেছনে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মুসলিম উদ্দিন ও তার ছেলে ইমদাদুল হক সেলিমের ইন্ধন ছিল বলে অভিযোগ আন্দোলনকারীদের। এই আন্দোলনকে থামানোর জন্য পুলিশের মাধ্যমে এই কলেজে ব্যাপক মারধর করছে। সুপরিকল্পিতভাবে আমাদের শিক্ষকদের উপরে হামলা করা হয়েছে। এমপি সাহেবের ছেলে ইমদাদুল হক সেলিম এবং দুর্নীতিবাজ অধ্যক্ষ নাসির খান এই হামলার জন্য ইন্ধন জুগিয়েছে। অবিলম্বে শিক্ষক হত্যার বিচার করতে হবে এবং ফুলবাড়িয়া সর্বোচ্চ বিদ্যাপীঠ ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজকে সরকারিকরণ করতে হবে। এদিকে জেলা উপজেলায় গোপন বৈঠক করে পরিকল্পিতভাবে এ ধরনের ঘটনা ঘটানোর তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামী লীগের নেতারা। উনাদের গোপন বৈঠকে প্রফেসর এবং ছাত্রদেরকে পিটানোর জন্য এবং মেরে ফেলার দেওয়ার জন্য সুনির্দিষ্টভাবে তাদেরকে নির্দেশ দিয়েছেন। তীব্র নিন্দা জ্ঞাপন করছি যারা শিক্ষক হত্যা করেছে। আমি শিক্ষক হত্যার বিচার চাই। তবে জেলা শহরে গোপন বৈঠকের কথা অস্বীকার করে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মুসলিম উদ্দিন জানান, বিরোধী দল ও তার দলের কিছু নেতাকর্মী রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এমন অপপ্রচার চালাচ্ছে। এ কথাটা সম্পূর্ণ অসত্য কথা। এই ধরনের কোনো সভা ময়মনসিংহ শহরে হয় নাই। আন্দোলন করতেছিলেন কলেজ জাতীয়করণের জন্য। এখন দেখা যাচ্ছে আমার যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তাটাকে লাঘব করার জন্য তারা আমার বিরোধিতা করতেছেন। এদিকে 6 দিন পেরিয়ে গেলেও শিক্ষক নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি। আর এ ঘটনায় পুলিশের 3টি সহ 5টি তদন্ত কমিটি গঠন করা হলেও এখনো প্রতিবেদন জমা পড়েনি একটিরও। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। টাঙ্গাইলের 7ম দিনের মতো লৌহজং নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। সকালে পৌর শহরের তালতলা এলাকায় এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসক, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে জেলা প্রশাসন এ অভিযান চালায়। এ সময় নদীর 2 তীরে গড়ে ওঠা শতাধিক কাঁচা পাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন তারা। এ নিয়ে গত 7 দিনে নদী তীরের 1 কিলোমিটার এলাকা অবৈধ দখল থেকে মুক্ত করা হয়েছে।
এদিকে নদী তীরবর্তী এলাকা পুরোপুরি অবৈধ দখলমুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। দীর্ঘদিন যাবৎ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের আন্দোলনের পর এই অভিযান শুরু করে জেলা প্রশাসন। আমরা কোনোটাই কারোটা জোরাজোরি করিনি। যাদের রিমুভেবল তারা নিজেরা খুলে নিয়ে গেছেন। যাদের বিল্ডিং বা রড সিমেন্ট আছে ওনাদের চাহিদা মোতাবেক আমরা সহায়তা করেছি। যতদিন পুরোটা শেষ না হবে ততদিন আমরা গণনার দিকে যাব না। চালু হবার 5 দিনের মাথায় যান্ত্রিক ত্রুটির কারণে ফের বন্ধ হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা। গতকাল রাত থেকে বন্ধ রয়েছে কারখানার উৎপাদন। কর্তৃপক্ষ জানায় কারখানার রেন্টফিল্ড প্লান্টের বাল্ব এয়ারলাইনে ত্রুটি দেখা দেয় সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখা হয়েছে। মেরামত শেষে কারখানা ফের চালু হতে 3 দিন সময় লাগবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। তবে উৎপাদন বন্ধ থাকলেও কারখানায় পর্যাপ্ত সার মজুদ রয়েছে বলেও জানিয়েছে তারা। দীর্ঘ 7 মাস বন্ধ থাকার পর গত 30 নভেম্বর চালু হয় সার কারখানাটি। চট্টগ্রাম থেকে কক্সবাজারের ঘুমধুম পর্যন্ত রেল লাইন নির্মাণ প্রকল্পে দুর্ঘটনা ঝুঁকি এড়াতে হাতি সহ বন্যপ্রাণী পারাপারে 12টি ওভারপাস নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। 18,000 কোটি টাকার রেল লাইন স্থাপনের আগে গবেষণার মাধ্যমে হাতি চলাচলের পথগুলোকে চিহ্নিত করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্যপ্রাণী চলাচল নিরাপদ করার ক্ষেত্রে এই অঞ্চলে এ ধরনের পদক্ষেপ এবারই প্রথম নেওয়া হলো। সাখাওয়াত টিপুর ক্যামেরায় আরো জানাচ্ছেন কমল দে। অবশেষে বাস্তবায়ন হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজারের গুমদুম পর্যন্ত রেল লাইন স্থাপনের কাজ। 14 ডিসেম্বর টেন্ডার জমা দেওয়ার শেষ তারিখ। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মার্চ থেকে পুরোদমে শুরু হবে পাহাড় এবং বনাঞ্চলের ভেতর দিয়ে রেল লাইন স্থাপনের আনুষ্ঠানিকতা। কিন্তু এই রেলপথে স্থাপনে বর্তমানে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে হাতিসহ বন্যপ্রাণী চলাচলে প্রতিবন্ধকতা। চট্টগ্রামের লোহাগাড়া চৌনতি থেকে কক্সবাজারের টেকনাফ ঘুমদুম পর্যন্ত এ ধরনের 50টি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে, যেসব পয়েন্ট দিয়ে বন্য হাতিসহ অন্যান্য প্রাণী পারাপার হয়। এক্ষেত্রে রেল লাইন চালু হলে সবচেয়ে বেশি হুমকির মুখে পড়বে হাতিসহ এসব বন্য প্রাণী। সে সাথে দুর্ঘটনার আশঙ্কাও থেকে যাচ্ছে। গবেষকদের মতে বিলুপ্ত প্রায় এশিয়া প্রজাতির হাতির মূল অবস্থান বৃহত্তর চট্টগ্রামে। এর মধ্যে লোহাগাড়া চুনতি রেঞ্জ হয়ে কক্সবাজারের রামু এবং টেকনাফের ঘুমদুম পর্যন্ত পাহাড় ও বনে রয়েছে এসব হাতির বসবাস। অ্যাক্টিভ ক্রসিং পয়েন্ট পেয়েছি যার মধ্যে দিয়ে হাতি চলাচল করে, আর 9টি সিজনাল ক্রসিং পয়েন্ট পেয়েছি যেটা বিভিন্ন সিজনে হাতি সেই রেললাইন প্রপোজ যে অ্যালাইনমেন্ট আছে সেই অ্যালাইনমেন্টের উপর দিয়ে চলাচল করে। আর রেলপথে বন্যপ্রাণীর চলাচল নিরাপদ করতে অন্তত 12টি ওভারপাস নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওখানে একটা ওভারপাস করব, কিন্তু হাতি বুঝতে পারবে না এটা ওভারপাস। ওখানে আমরা গাছপালা দিয়ে এমনভাবে সাজাবো ওর মনে হবে একটা যেন পাহাড়ের উপর দিয়ে সে পার হচ্ছে। এছাড়াও আমরা বিভিন্ন পয়েন্টে ক্যামেরা দিয়ে দেখবো যে হাতি আসতেছে কিনা। ড্রাইভার বুঝতে পারবে ওই ক্যামেরা দেখে যে হ্যাঁ অনেক দূর দিয়ে হয়তো হাতি পার হচ্ছে। 120 কিলোমিটার রেলপথে কক্সবাজারের প্রধান স্টেশন স্থাপনের পাশাপাশি রামু, ঈদগাঁ, চকরিয়া, লোহাগাড়ায় আরও 9টি স্টেশন থাকবে। 2020 সালে মার্চ মাসের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মেঘনার ভয়াবহ ভাঙনে বিলীন হয়ে গেছে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলার বিস্তীর্ণ জনপদ। নতুন করে হুমকির মুখে রয়েছে কমলনগরের 5টি ইউনিয়নের বেশ কিছু এলাকা। ভাঙন ঠেকাতে সম্প্রতি 1 কিলোমিটার বেড়ি বাঁধের নির্মাণ কাজ শুরু হলেও তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে। মাহবুবুল ইসলাম ভুঁইয়ার পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভয়াবহ ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে মসজিদ, মাদ্রাসা সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রতিদিনই ভাঙছে নতুন নতুন এলাকা। ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার 5টি ইউনিয়ন। হুমকির মুখে রয়েছে উপজেলা পরিষদ কমপ্লেক্স ও কমলনগর থানা ভবন সহ কাজিরহাট বাজারের সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। অনেকে ঘরবাড়ি সরিয়ে আশ্রয় নেয়ার চেষ্টা করছেন নিরাপদ স্থানে।
এ অবস্থায় নদী ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি ভাঙন কবলিত এলাকাবাসীর। মেঘনার করাল গাছে লুদুয়া বাজার, মাথাপড়ার, কাদিপট্টিজার, কমলনগরের মানচিত্র পরিবর্তন হয়ে যাবে। হুমকির মুখে বর্তমান আমাদের উপজেলা ভবন সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি, অন্যান্য মানুষের ফসলাদি সবগুলি। অনতি বিলম্বে সরকারের প্রতি আমার অনুরোধ, আরো বরাদ্দ বাড়িয়ে মেঘনার ভাঙন রোধ করা অতীব জরুরি বলে আমি মনে করি। ভাঙন ঠেকাতে 1 কিলোমিটার বেড়িবাঁধের নির্মাণ কাজ শুরু করা হলেও তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কমলনগরে যদি বাদ দিতে হয় তাহলে পুরো মেঘনা জুড়েই বাদ দেওয়া জরুরি, অথবা নতুবা এটি যদি আংশিক বাঁধের ব্যবস্থা হয় সেক্ষেত্রে কমলনগরকে রক্ষা করা যাবে না এবং এটি সম্পূর্ণ একটি অকেজো বিষয় হয়ে দাঁড়াবে। বিষয়টি স্বীকার করে পানি উন্নয়ন বোর্ড বলছে, টেকসই বাঁধ নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। কাজ করার জন্য পরিকল্পনা এনেছে এবং সরকার ব্যয় সাপেক্ষে এবং ব্যয় বৃদ্ধি করা হলে অথবা পুনরায় যদি দ্বিতীয় ফেজ চালু করে এটা তাড়াতাড়ি করা হবে। মেঘনার ভাঙনে লক্ষ্মীপুরের কমলনগরে অন্তত 20,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সময় সংবাদ, লক্ষ্মীপুর। কেবল অপারেটর খাতকে শিল্প হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন বাংলাদেশ কেবল অপারেটর অ্যাসোসিয়েশন কোয়াবের নেতারা। দুপুরে রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সমাবেশে এ দাবি জানান তারা। সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেবল অপারেটর কোয়াবের সভাপতি SM আনোয়ার পারভেজ সহ বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত কেবল অপারেটররা। এ সময় বক্তারা বর্তমান প্রেক্ষাপটে কেবল অপারেটরদের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানে সরকারের প্রতি আহ্বান জানান। দুর্নীতি বিজয়ের চেতনার পরিপন্থী এ স্লোগানে পিরোজপুরে পাসপোর্ট অফিস দুর্নীতি ও দালাল মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। সকালে পাড়ের হাট সড়কের জেলা পাসপোর্ট অফিসের সামনে কর্মসূচি পালন করা হয়। এতে পিরোজপুরে কর্মরত বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মকর্তা কর্মচারী ছাড়াও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এর সঙ্গে একাত্মতা প্রকাশ করেন সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এ সময় তারা বলেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি আবাসিক এলাকায় পাসপোর্ট অফিস সরিয়ে নিয়ে আসার পর থেকেই দালালদের দৌরাত্ম্য বেড়েছে। আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী এবং বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামে 7 দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে। আগামী 10 ডিসেম্বর থেকে শুরু হয়ে 17 ডিসেম্বর পর্যন্ত মুসলিম ইনস্টিটিউট হলে মাঠে চলবে এই মেলা। দুপুরে নগরীর প্রেস ক্লাবে আঞ্জুমানে খোদ্দামুল মুসলিমিনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানানো হয়। আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে বইমুখী করার লক্ষ্যেই এই মেলার আয়োজন। স্টলগুলোতে মহান মুক্তিযুদ্ধ ও ইসলামী ঐতিহ্য ভিত্তিক বই স্থান পাবে। এছাড়াও মেলায় চিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। মেলা প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। বিশ্ব মানবিক মর্যাদা দিবস উপলক্ষে বিভিন্ন দাবিতে গাইবান্ধায় মানববন্ধন করেছেন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন। দুপুরে শহরের ডিবি রোডে এই কর্মসূচি পালন করা হয়। এতে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়নের দাবি জানান বক্তারা। পাশাপাশি দেশের সব জেলার দলিত জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তার আওতায় এনে খাস জমি বরাদ্দের দাবিও করেন তারা। মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড। সকালে টুঙ্গিপাড়া থেকে শুরু হয়ে প্রেস ক্লাব এলাকা পর্যন্ত ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কওমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ হাজারো মানুষ এই মানববন্ধনে অংশ নেয়। এ সময় বক্তারা অবিলম্বে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধের দাবি জানান। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নৌকা নিয়ে আইভি ও ধানের শীষ নিয়ে সাখাওয়াত প্রচারণার মাঠে বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। মাদ্রাসা বোর্ডের পাঠ্য বইতে উস্কানিমূলক ও বিভ্রান্তিকর তথ্য। 7 সদস্যের তদন্ত কমিটি গঠন, দ্রুত বই প্রত্যাহার করে আইনি ব্যবস্থা নেওয়ার তাগিদ শিক্ষাবিদদের। দিনাজপুরে গুলিবিদ্ধ অবস্থায় নাটোরের যুবলীগ নেতা সহ 3 যুবকের লাশ উদ্ধার। পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ধারণা পুলিশের। র্যাব পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ স্বজনদের।
৭১ মানবতা বিরোধী অপরাধ মামলায় শরীয়তপুরের পলাতক ইদ্রিস আলীর ফাঁসির আদেশ, ধরতে ইন্টারপোলের সহায়তা নেওয়ার নির্দেশ। এবং স্বাধীনতার ৪৫ বছরে সড়ক যোগাযোগে অবকাঠামো উন্নয়ন হলেও মিলছে না কাঙ্ক্ষিত সুফল। মহাসড়কের পাশ থেকে সরানো যাচ্ছে না অবৈধ বাজার, ট্রাক স্ট্যান্ড। দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, স্ট্যাটাস বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।